বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন চেতনা টিভি। রাইস অনলাইন ক্লাস চলছে আপনাদের জন্য। ইংলিশ ক্লাসে রয়েছি। প্রেসি রাইটিংয়ের কিছুটা শুরুটা আমরা শিখেছি, এবার আরও ডিটেলসে জানবো। স্যার রয়েছেন আমাদের সঙ্গে। আমি সরাসরি আবার স্যারের ক্লাসে চলে যাব। স্যার, থ্যাংক ইউ। আমরা ব্রেকে যাওয়ার আগে আমরা দুটো পয়েন্ট করেছিলাম। ফার্স্ট পয়েন্টটা আমরা কি পেলাম না, যেখানে আমরা টাইটেলটা কিভাবে দেব আর টাইটেলের যে প্রত্যেকটা ওয়ার্ড তার ফার্স্ট লেটারগুলো ক্যাপস হবে, এন্ডিং পাংচুয়েশন দেবো না। এটা হচ্ছে আমাদের মেন প্রথম দুটো পয়েন্টে আমরা শিখেছি। এর পরের পয়েন্ট যেটা আমরা দেখিয়েছিলাম, এরকম একটা বক্স দেখিয়েছিলাম, প্রেসি সিট যেটাকে বলা হয়, যেটা প্রথমে ওপরে হেডলাইনটা থাকছে। হেডলাইনটার সঙ্গে আমরা পরিচিত হয়েছি। এরপরে যেটা করা থাকছে এইভাবে বক্স করা থাকছে। এই বক্স আপ যে করা থাকছে এটার মাথায় রাখবে যে পিএসসির ক্ষেত্রে মেনলি এখন যেটা ফলো করা হচ্ছে, 5টা বক্স দেওয়া হচ্ছে এক একটা লাইনে, মানে 1 2 3 4 5। এসএসসি স্টাফ সিলেকশন কমিশন কিন্তু এই যখন তারা লেটার বা প্যারাগ্রাফ তোমাদের এসে লিখতে দিচ্ছে, তারা যে লাস্ট 3 বছরে প্রেসি রাইটিং দেয়নি, লেটার বা প্যারাগ্রাফ বা এসেই দিয়েছে, তারাও কিন্তু বক্স করে দিচ্ছে। সেই বক্সে কিন্তু রিসেন্ট ট্রেন্ডে 4টে বক্স থাকছে। সুতরাং কোন পরীক্ষার জন্য কখন কিভাবে প্রিপারেশন নিচ্ছ সেটা একটু দেখে নেবে। কারণ কি এই যে জিনিসগুলো তুমি করছো, তুমি 5টা বক্সের প্র্যাকটিস করে গেলে, হঠাৎ করে স্টাফ সিলেকশনের একটা পরীক্ষায় ডেসক্রিপটিভে তোমার নাম এসে গেছে, তুমি ফাইনাল সিলেকশন হয়েছে, তখন তো তুমি আর ভাববে না যে আমি পিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছিলাম কি ব্যাংকের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তখন তোমায় ওই পরীক্ষাটা দিতে হবে। সেই পরীক্ষায় গিয়ে হঠাৎ করে দেখলে যে 4টে বক্স রয়েছে, এই রে আমি তো 5টা করে বক্সে প্র্যাকটিস করে এসেছি। এইটা যাতে না হয় তাই দুরকমভাবেই প্র্যাকটিস করে রাখবে। ওকে, আবার বক্স না দিয়েও দিতে পারে। সুতরাং 3টে প্যাটার্নেই করে রাখো, 4 5 উইদাউট বক্সেস। ওকে, যদি 5টা বক্স দেয় তখন পাশে এরকম একটা মার্জিন থাকবে। এই যে মার্জিনটা, এই রাইট হ্যান্ড মার্জিনটা ইনস্ট্রাকশনেই বলে দেওয়া থাকে এই মার্জিনে কিছু লেখা যাবে না, বিকজ এটা হচ্ছে ওদের কি না পয়েন্টার কতটা বক্স তুমি নিচ্ছ। ধরো এখানে দেওয়া আছে 5, এখানে 15, এখানে এরকমভাবে যাচ্ছে পরপর, এখানে দেওয়া আছে 50। তার মানে এই যে ওয়ার্ড কাউন্টিং মার্জিনটা, এটা কি বলে দিচ্ছে না, তুমি এই বক্সটাতে গেলে মানে এখানে শেষ করছো, মানে এই বক্সটায় শেষ করছো, মানে অ্যাকচুয়ালি তুমি 5টা নিয়েছো। আবার তুমি যখন এটায় যাচ্ছ তার মানে তুমি কি করছো, 10টা নিয়েছো। এই যে এইভাবে যাচ্ছ, এটা করতে করতে অনেক সময় ওরা যে এই গ্যাপটা দিচ্ছে না, এই গ্যাপটায় আমরা অনেক সময় ভুল করে ঢুকে পড়ি, যেটা কিন্তু প্রবলেম হয়। কি হয়, আমরা এখানে একটা করে বক্সে ঢুকে পড়লাম, আমরা ভাবলাম এখানে ফাঁকা আছে, আমি সেইভাবে নিয়ম জানি না, আমি একটা করে বক্সে ঢুকে পড়ছি। তার মানে তুমি যখন শেষ করছো প্রায় 10টা ওয়ার্ড কিন্তু তোমার এক্সট্রা হয়ে গেল, হুইচ ইজ বিয়ন্ড এক্সপেকটেশন, হুইচ ইজ অগেনস্ট দ্য রুল। ওকে, সুতরাং এই মার্জিন বক্সে ঢোকাই যাবে না, তাতে নাম্বার দেওয়া থাক না দেওয়া থাক, বা যদি কোনো একটা 5 10 15 এরকমভাবে কিছু মেনশন করে দিয়েছে, হোয়াট এভার বি দ্য কেস, তুমি ওই মার্জিনে ঢুকবে না। ফাইন। যখন তুমি লিখছো মেন প্রেসি সিটে হি ইজ আ গুড বয়, ওকে, এই যে আমি লিখলাম, এখানে এই আর্টিকেলটাকে নিয়ে মাঝে মধ্যেই কনফিউশন হয় যে আমি আর্টিকেলটাকে কী করব। আ গুড বয় লিখবো, মানে গুড আর আর্টিকেলটা কি এক বক্সে রাখবো, নাকি ইজা লিখবো, কিচ্ছু না, আর্টিকেলটাকে আলাদাই রাখো। কারণ যদি আর্টিকেল গুণে বাদ দিতে হয়, যেটা আমরা স্কুলে করেছিলাম, সেটা এখানে পসিবল নয়। কিন্তু মাথায় রাখবে, যদি আর্টিকেলটাকে তুমি আলাদা বক্সে রাখো তাহলে তোমার একটা করে বক্স কিন্তু কাউন্টে যাচ্ছে, এক্সট্রা যাচ্ছে। সুতরাং কোন জায়গায় থামাতে হবে সেটা কিন্তু আগে থেকে ডিসাইড করে নাও। কারণ যদি মেন প্রেসিটা দেওয়া থাকে এবং ওখানে লেখা থাকবে পাশে 373, দ্যাট মিনস এইটা হচ্ছে মেন প্রেসির ওয়ার্ড কাউন্ট, তোমাকে তার 1/3 করতে হবে। তার মানে তোমায় ওখানে 100 25 30 এর মধ্যে রাখতে হচ্ছে, ±5% তোমায় অ্যালাউ করবে। ওকে, আবার যখন দেখো কোনো প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজটা দিয়ে কোনো ওয়ার্ড লিমিট লেখা নেই, ইউ আর কনফিউজড কি আর টিচার্স হ্যাভ সেড কি এখানে ওয়ার্ড কাউন্ট দেওয়া থাকে, দেওয়া নেই, কী করবো, কিচ্ছু না। ফার্স্ট লাইনটাকে গোনো কটা ওয়ার্ড আছে, ওকে, ইনক্লুডিং আর্টিকেল। সেকেন্ড লাইনটাকে গোনো কটা ওয়ার্ড আছে, ওকে। এই যে ওয়ার্ডগুলো গুনছো, গুনে একটা অ্যাভারেজ করো, টোটাল কটা লাইন আছে গুনে নাও, মাল্টিপ্লাই করো, ডিভাইড করো, তুমি পেয়ে যাচ্ছ কটা ওয়ার্ডে তোমার টোটাল হচ্ছে। মাল্টিপ্লাই করলেই বেরিয়ে যাচ্ছে কটা ওয়ার্ড আছে। ধরো একটা লাইনে আছে 7টা,
আর এরকম 15টা লাইন আছে বা 20টা লাইন আছে। তো 7 into 20 অন অ্যান অ্যাভারেজ 140 ওয়ার্ডস এ পেটিং। তাহলে 140-র 1/3 করতে হবে, মোর অর লেস 45 to 50 ওয়ার্ডসে লিখলেই হয়ে যাবে। বুঝতে পেরেছো? এরপরে যেটা করবে সেটা হচ্ছে যখন এন্ডিং পাংচুয়েশন দেবে, ধরো হি ইজ আ গুড বয়, এখানে আমি একটা ফুল স্টপ দিয়েছিলাম, আমি এই বক্সটায় দেখাচ্ছি হি ইজ আ গুড বয়, আমি এখানে একটা ফুল স্টপ দিলাম, এখানে আবার পরপর লিখে গেলাম। যখন আমি এরকম লিখছি তখন কিন্তু পরে যদি এই বক্স প্যাটার্নটা না থাকে তখন কিন্তু তোমার ফুল স্টপ খুঁজে পেতে কোনো অসুবিধা নেই। কিন্তু যেই বক্সটা থাকছে তখন তোমার এরপরে যখন আবার একটা জিনিস লিখছো তখন এই ফুল স্টপটা হারিয়ে যায়। তাই পরীক্ষার্থী তার মানে যিনি চেকার তার সুবিধার্থে যদি তুমি অ্যাজ আ পরীক্ষার্থী অ্যাজ অ্যান এক্সামিনি তুমি যদি কী করছো, এক্সামিনারের সুবিধার কথা মাথায় রেখে এটাকে ডার্ক করে দিচ্ছ বা এটাকে একটা ব্র্যাকেট করে দিচ্ছ, সবচেয়ে ভালো হচ্ছে এরকমভাবে ব্র্যাকেট করে দেওয়া। তাহলে ব্র্যাকেট করে দিলে কি হলো, হি অর শি হু ইজ চেকিং ইজ কনফার্মড কি এখানে তুমি একটা সেন্টেন্স এন্ড করেছো। তাহলে এই যে জিনিসগুলো খুঁটিনাটি যে জিনিসগুলো একটু দেখে গেলে কি হয়, তোমার মার্কসটা আর কিছুই না, প্রেজেন্টেশনের তো একটা অ্যাপিয়ারেন্স থাকা উচিত, একটা লুক থাকা উচিত, সেই লুকটায় কিন্তু তুমি অনেকটা বেশি মার্কস পাবে। বুঝতে পেরেছো? সঙ্গে কি করবে, যখন দেখছো কোনো একটা অ্যাব্রিভিয়েটেড ফর্ম বাই এনি চান্স চলে এসছে, বাই এনি চান্স ইউএসএ লিখতে হচ্ছে তোমাকে, তুমি কনফিউজ কি ইউএসএ লিখবো না ইউএসএ লিখবো, তুমি কিন্তু এই একটা বক্সের মধ্যেই লেখো। অ্যাব্রিভিয়েটেড ফর্ম শুড বি ট্রিটেড অ্যাজ আ সিঙ্গেল কাউন্ট। ওকে, যদি কখনো কম্পাউন্ড ফর্ম থাকে, কম্পাউন্ড ফর্ম ইন দ্য সেন্স আমি বললাম ফাদার ইন ল সাপোজ, তা আমি এখানে ফাদার ইন ল 3টে বক্স নেব না, এখানেই আমি করে দেবো কি ফাদার ইন ল। এই হাইফেন শুড বি হাইলাইটেড থরলি, কারণ হাইফেন্সগুলো যদি না বোঝা যায় তাহলে ওটাকে মনে হবে যে একটা বক্সের মধ্যে 3টে ওয়ার্ড লিখলাম, তা তো নয়। আমি একটাই ওয়ার্ডকে নিচ্ছি, সেই ওয়ার্ডটাকে হাইফেন দিয়ে আমি কানেক্ট করে রেখেছি। সো ইটস মাই ডিউটি অ্যান্ড ইটস মাই রাইট টু ইউজ দ্যাট পার্টিকুলার ওয়ার্ড ইন দ্য সেম বক্স। আই এম নট গোয়িং এগেনস্ট ল। বুঝতে পেরেছো? তো এই যে জিনিসগুলো এটা দেখো, এরপরে কি করবে, হঠাৎ করে মনে হলো যে আমাকে প্যাসেজগুলো দিয়েছে, 3টে প্যাসেজ দিয়ে দিয়েছে, তো 3টে প্যাসেজ থেকে প্রেসি করতে হচ্ছে। সো ওয়েদার উই শুড গো ফর 3 সেপারেট প্যাসেজেস বিং প্রেসাইজড অর আমি একটাই করব। মনে রাখবে সব সময় প্রেসি একটাই করতে হবে। 3টে প্যাসেজ থাক 4টে প্যাসেজ থাক, তোমাকে জট ডাউন করে তোমাকে একটাই প্রেসাইজড ফর্মে নিয়ে আসতে হবে। সুতরাং এইখানে লিখলাম, তারপর আবার আমি এখান থেকে শুরু করলাম, তাহলে কি হলো আমার এখানে, আমি ভাবলাম প্যারা ডিভাইড করেছি, প্যারা ডিভাইড করলেই সেটা ভুল হিসাবে ট্রিট হবে। ফাইন। সুতরাং এই যে এখানে বক্সটা আমি ছাড়বো না, এখানে বক্সটা আমি ছাড়বো না। বুঝতে পেরেছি? ঠিক একইভাবে আমি যদি কোনো একটা বক্সকে ধরো আমি এরকমভাবে লিখলাম যে 1, আর একটা জায়গায় লিখলাম 1, তোমরা কি জানো যে কোনোভাবেই প্রেসি রাইটিং বা কোনো ডেসক্রিপটিভ রাইটিংয়ে নিউমেরিক্স ইউজ করা যায় না। নিউমেরিক্যাল কোনো প্রোফর্মা একেবারেই ইউজ করা যাবে না, তাকে লিখতে হবে 1 এরকম লেটার অ্যালফাবেটিক্যালি। বুঝতে পেরেছো? তাহলে এই লেটার ফর্মে যখন তুমি লিখছো তখন যদি কোনো ইয়ার ধরো 1947 এটা দিয়েছে, তো 1947 তো এরকম বারবার লেখা সম্ভব না, তাহলে তুমি কি করবে, ক্যালেন্ডার ইয়ারের ক্ষেত্রে তুমি 1947 লিখতে পারো ইফ দ্যাট ইজ প্রোভাইডেড ইন দ্য প্যাসেজ। কিন্তু যদি প্যাসেজে 1947 বাই ওয়ার্ডস লেখা থাকে তাহলে তোমাকে বাই ওয়ার্ডসই লিখতে হবে এবং চেষ্টা করো ওটাকে আর রিপিট না করতে, বিকজ দ্যাট ইজ টেকিং 4 or 5 বক্সেস। সুতরাং এই জায়গাগুলো না মাথায় রাখলে তখন কি হবে, ওখানে গিয়ে একটুখানি হলেও কনফিউশন হতে পারে, বা আমি লিখে এলাম ভালো, মনের কয়েকটা কথা লেখার ছিল যেগুলো আমি বানিয়েছিলাম ফ্রেম করেছিলাম সেটা বাদ পড়ে যেতে পারে। বুঝতে পেরেছো? তো এগুলো যখন করবে দুটো জিনিস মাথায় রাখো, প্রেসিতে কখনো এক্সাম্পল ইউজ করবে না। অনেক সময় ইনস্টান্সেস বা এক্সাম্পলস দেয়া থাকবে, কোনো একটা প্রেসি দিয়ে তার মাথায় মানে মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে যে এই ডেটাগুলোকে ইউজ করো। টাইগার কাউন্ট নেওয়া হচ্ছে, কোনো একটা ইয়ারের রেকর্ড দেওয়া হচ্ছে 3-4টে ইয়ারের, বললো 1990-তে এরকম টাইগার্স ছিল সুন্দরবনে, 2000-এ এরকম আছে, 2010-এ এরকম আছে, তুমি ওই কাউন্টগুলো বা ডেটাগুলো তুলে ফেললে, তাহলে কিন্তু ইউ আর অ্যাকচুয়ালি এক্সাম্পলিফাইং দেয়ার ভিউজ, দ্যাটস নট বিন আস্কড।
কি হয়েছে, ওখানে বলাই হয়েছে যে তুমি ওটাকে প্রেসাইজ করো, দ্যাট মিনস ইউ আর গোয়িং টু রাইট কি দিজ আর দ্য ডেটা, দিজ আর নট দ্য ডেটা, আই এম নট গোয়িং টু গিভ দ্য ডেটা, দিজ আর দ্য থিওরি, এবং এর বেসিসে এই জায়গা থেকে এই জায়গায় বা একটা বিগত 10 বছরের প্রজেক্ট রিপোর্ট বলছে যে বাঘের সংখ্যা প্রথম দিকে কমেছিল, তারপরের দিকে আবার বেড়েছে। কিন্তু কত ডেটা হয়েছে, ইউ ডোন্ট প্রোভাইড দ্যাট আনটিল অ্যান্ড আনলেস ইউ আর আস্কড। যখন একদম বলে দেওয়া হলো যে ডেটা অ্যানালিসিস করে প্রেসাইজ করো বা রিপোর্টটা লেখো, তখন তুমি ডেটা অ্যানালাইজ করবে, আদারওয়াইজ ডেটা অ্যানালাইজ করবে না। ক্লিয়ার? তো মেনলি এই ধরনের এক্সাম্পল বা ইনস্টান্সেস প্রায়ই প্রেসিতে ঢুকিয়ে দেওয়া হবে, স্পেশালি যখন তোমরা ব্যাঙ্কিংয়ে যাবে। ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও কী হয়, এরকম অনেক ইকোনমিক্যাল বা সোশিও ইকোনমিক্যাল ডেটা দিয়ে দেওয়া হবে, ওগুলোকে তোমাকে মাথায় রাখতে হবে যে কোনগুলোকে আমি সাবট্রাক্ট করব। ফাইন। যখন তুমি এটা ছাড়া আরেকটা জিনিস মাথায় রাখবে, যখন তুমি দেখছো যে কোনো অটোবায়োগ্রাফি থেকে দেওয়া হচ্ছে, অটোবায়োগ্রাফি ইন দ্য সেন্স যখন মানে যে স্পিকার বা যে অথর বা যে রিপোর্ট করছে প্রেসিটা, মানে মেন প্যাসেজটা, সে কিনা আই বা উই দিয়ে বলে এসছে যে দিস ইজ মাই স্টোরি অফ লাইফ, আই হ্যাভ ডান অল দিস থিংস ইন মাই লাইফ অ্যান্ড আই হ্যাভ বিন ট্রাইং অল দিস থিংস সিন্স দিস ইয়ার, বলে সে একটা রিপোর্ট করছে। তো তুমিও প্রেসি যখন করবে, তোমার মাথায় আসছে আমি কি লিখবো, আই লিখবো নাকি আমি কি দ্য অথর লিখবো? সবসময় মাথায় রাখবে আই ইউ এই ধরনের জিনিসগুলো কখনো, মানে যখন এই ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন হচ্ছে, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল ইন দ্য প্রেসি। মেন প্রেসিতে কখনো তোমায় আই বা ইউকে অ্যালাউ করবে না। কি করতে হবে, তোমাকে লিখতে হবে ওই পুরোপুরি উই কিংবা পিপল কিংবা ম্যান কিংবা হিউম্যান বিইং এরকমভাবে, অথবা অ্যাকর্ডিং টু দ্য রিপোর্টার, অ্যাকর্ডিং টু দ্য অথর, অ্যাকর্ডিং টু দ্য স্পিকার, এইভাবে শুরু করে হি বা শি দিয়ে। বুঝতে পেরেছো? মানে দ্য পেন শুড বি ফ্রম দ্য থার্ড পার্সন অর ইটস আ জেনারেল মেজরিটি অফ সোসাইটি, উই পিপল, এইভাবে তাদেরকে তুমি পেন করো, কিন্তু তুমি কখনোই আই বা ইউ দিয়ে বলতে পারবে না। ক্লিয়ার? যেটা কিন্তু ক্রিটিক্যাল অ্যানালিসিস করলে বা তুমি যখন সামারি রাইটিং করছো, তখন কিন্তু তুমি অ্যালাউড এগুলো করতে। This is the difference between summary writing and précis writing. In précis, you are not allowed to describe anything from your own pen. Fine? তো এগুলো যদি মাথায় রেখে করো, আমার মনে হয় তারপর তো মেন এক্সট্রাক্টটা বার করতেই হবে, নিজে একটু পড়ে বুঝতে হবে যে কি বলতে চাইছে। হ্যাঁ, এটার সঙ্গে যদি এই পয়েন্টগুলো করো, আমার মনে হয় না খুব একটা কম মার্কস হবে। কিন্তু আমরা এইগুলো করার সঙ্গে সঙ্গে একটা প্রেসি লিখে চলে এলাম, আমি ভাবলাম দারুণ লিখেছি, দারুণ ওয়ার্ড কালেকশন করলাম, খুব সুন্দর ইউজ করলাম, কিন্তু দেখা গেলো এই পয়েন্টগুলোতে তুমি ভুল করে চলে এসছো। এই ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো যদি তুমি ভুল করো, তাহলে কিন্তু মার্কস আসবে না। ওকে? আরেকটা জিনিস মাথায় রাখো, যখন ইডিওমেটিক অ্যাপ্লিকেশন, ফ্রেজেস, এই অ্যাপ্লিকেশনগুলো করছো, সেগুলো কিন্তু শুড বি অ্যাপ্লাইড ইন এসে রাইটিং, ট্রান্সলেশন, বাট নট ইন প্রেসি। বিকজ ওয়েন ইউ আর ইউজিং এন ইডিয়ম, তুমি কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ডটা বাড়িয়ে দিচ্ছ। তুমি বলতেই পারতে সাডেন ডিজাস্টার, দুটো ওয়ার্ডে হয়ে যেত, তুমি বললে আ বোল্ট ফ্রম দ্য ব্লু। সো আ বোল্ট ফ্রম দ্য ব্লু, ইট ইজ টেকিং 4 ওয়ার্ডস। তা তুমি ওখানে সাডেন ডিজাস্টার লিখলে দুটো ওয়ার্ডে হয়ে যাচ্ছে, তাহলে তুমি শুধু শুধু অর্নামেন্ট করতে গিয়ে কী করলে, ওখানে দুটো বক্সকে এক্সট্রা নষ্ট করলে। সুতরাং এগুলো টেকনিক্যাল পয়েন্ট। ডোন্ট ইউজ ইডিয়মস ইন কেস অফ প্রেসি রাইটিং। ফাইন। আর কি, যখন তুমি দেখছো যে প্রেসি সব কিছু তৈরি হয়ে গেছে, লাস্ট মিনিটে তোমার মনে হলো যে আমি এখানটা একটা ভুল করেছি, এখানটা একটা ভুল করেছি, এই দুটো বক্সে ওয়ার্ডগুলোকে আমার ঠিক করতে হবে। অনেকে কী করে, এটাকে বিচ্ছিরিভাবে কেটে এদিক ওদিক এইভাবে করতে যায়। দেখো, প্রেজেন্টেশনটাই আসল। সুতরাং ওখানে তোমার যদি কখনো মনে হয় ভুল হয়েওছে, জাস্ট একটা লাইনে স্ট্রাইক আউট করো এবং লিখতে হলেও খুব অল্পের ওপর ওখানটা লিখে দাও। মানে এমন নয় যে আমি ওখানটা পুরো যাতাভাবে কাটছি, বা আমি আর মনে হলো আমি একটু ছবি আঁকি, মানে ছবি আঁকলাম, এইসব যেন করতে যেও না। কারণ প্রেজেন্টেশন ইজ দ্য পার্টিকুলার থিং উইচ দে আর লুকিং ফর ফার্স্ট অফ অল। ঠিক আছে? তার সঙ্গে টেন্সটা প্রেসিড ঠিক রাখতেই হবে। ওকে? আর কখনো কোনো মোডাল ভার্ব যেমন শুড, মাস্ট, এই ধরনের জিনিসগুলো না বেশি ইউজ করো না। ঠিক আছে? কেন না, শুড মাস্ট মানে অ্যাকচুয়ালি তুমি তোমার যে অব্লিগেশন, সেন্স অফ অব্লিগেশনটা, সেটা ওখানে চাপিয়ে দিচ্ছ। উই শুড, ইট মাস্ট বি, তার মানে তুমি একটা কনক্লুড করে দিচ্ছ। ইউ ক্যান নট কনক্লুড, কারণ তুমি
তোমার কোনো রাইট নেই যে যেটা প্রেসি দেয়া আছে সেটাকে তুমি কোনোভাবে সেটাকে একটা বায়াস ফর্মে নিয়ে যাবে বা তুমি কোনো ফর্ম দেবে। সেই জন্যে কোনোভাবেই শুড মাস্টটা বেশি ইউজ করো না। কনজাংশন লাইক দেয়ার ফোর, সো, এই ধরনের জিনিসগুলো এরাও মানে কি, এরা কী করছে, কনক্লুড করে দিচ্ছে। তুমি একটা জিনিস বলে তারপর বলছো কি দেয়ারফোর দিস ইজ টু বি টেকেন কেয়ার অফ, তাহলে দেয়ারফোর মানে কি ইউ আর অ্যাকচুয়ালি মেকিং কনক্লুশন। সো conjunctions and models like should, must, ought to should be avoided as much as possible. এবার যেখানে দেয়া আছে সেখানে তো দু একটা ইউজ করতেই হবে, ফাইন। এইটা হচ্ছে মেনলি আমাদের প্রেসি রাইটিংয়ের কনসেপ্ট। আর এরপরে আমরা যেটা করব, এসে টপিক ধরে ধরে এসে টপিক ধরে ধরে তোমরা তৈরি করো। যেমন এবছরের জন্যে কিছু টপিক তো দেখে যেতেই হবে, যেমন নিউ নর্মালস, হ্যাঁ, কোভিড সিচুয়েশন, রোল অফ হসপিটাল অথরিটিস, ডক্টরস, পুলিশ, এদের যে রোলসগুলো কী কী করেছি, রোল অফ নর্মাল মানে জেনারেল পিপল, যারা আমরা যে কমন পিপল, সে কমন পিপলের রোলটা কী হয়েছে, বাজার করেছি কতটা রোগ ছড়িয়েছি, কতটা বাইরে গেছি, এইসব জিনিস তো দেখতেই হবে। সঙ্গে কোভিড সিচুয়েশনের পর পোস্ট কোভিড সিচুয়েশন ইকোনমিক ফল যেটা এসেছে, সেই ইকোনমিক ফলকে কতটা কিভাবে রিকভার করা যায়, তার উপর সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে ডেটা দিয়ে এসে লিখতে হতে পারে। ওকে, থার্ড ওয়ান কি, এই ধরনের সোশিও ইকোনমিক পিকচার, ডিজিজ পিকচার, হসপিটালের খারাপ অবস্থা যাওয়া, সেখান থেকে বেরিয়ে আসা, সেখান থেকে ভালোভাবে ট্রিটমেন্ট করা, লোকজনের সুপারস্টিশনস, এইগুলো সমস্ত ছাড়াও যেগুলো দেখতে হবে সেটা হচ্ছে সায়েন্স, রোল অফ সায়েন্স, কবে আসছে সেই বহু অপেক্ষিত কি না তোমার ভ্যাকসিন, এই ভ্যাকসিনেশনের টার্মস অ্যান্ড কন্ডিশন কী হবে, সেটা আমাদের মতো দেশে 130 কোটি 140 কোটি লোককে কিভাবে দেয়া হবে, তার উপর ইলেকশন পোলিং কিভাবে ডিপেন্ড করবে, এই সমস্ত জিনিস কিন্তু দেখতে হবে। কারণ কি, তুমি শুধু অর্নামেন্ট করে দিয়ে লিখে চলে এলে তাহলে কিন্তু হবে না। কারণ তোমাকে এই অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, নেক্সট ডেজ অ্যাডমিনিস্ট্রেটর তুমি সেখানে যাচ্ছ, তা সেখানে পয়েন্ট কী কী থাকবে সেই ডেটা অ্যানালিসিসটাও কিন্তু তোমাকে রাখতে হবে। একদম, মানে শুধু প্রেসি রাইটিং নয়, সেই রাইটিং এর মধ্যে আমার ম্যাচুরিটি কতখানি রয়েছে, কতটা ডিসিশন মেকার আমি, সেটাও কিন্তু সেই পরীক্ষার খাতায় চেক করা হচ্ছে। আচ্ছা স্যার, বাকিটা বুঝবো, তবে আরো একটা ছোট ব্রেক নেওয়ার সময় হয়েছে। বিরতির পর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে থাকুন।